হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। অনেকদিন পরে ভিডিওটা অন করলাম। গত 2 দিন যাবত ক্যামেরা সাথেই ছিল, কিন্তু আসলে বৃষ্টি বাদল এমন হইতেছিল এই কারণে আর ক্যামেরাটা বের করতে পারি নাই বা ভিডিওটা অনও করতে পারি নাই। 2-3টা শর্টস আমি আপলোড দিছিলাম। ওই শর্টসগুলো আপনারা ভালো রেসপন্স করছেন, কিন্তু ভিডিওগুলো আসলে আমার যারা সাবস্ক্রাইবার বর্তমানে আছে 911 বা 12 জনের মতো হবে, তারা আসলে সবাই মানে সাবস্ক্রাইবাররা ভিডিওগুলো ওইরকম দেখে না। দেখে যারা নন সাবস্ক্রাইবার, তারাই বেশিরভাগ ভিডিওগুলো দেখে। এই জন্য ভিডিও করার ক্ষেত্রেও দেখা গেছে যে একটু লেট আমার হইতেছে। প্রচণ্ড গরম আর বৃষ্টির মধ্যে আসলে ভিডিও করা সম্ভব হচ্ছে না। একটা শর্টস আপলোড দেওয়া হয়, শর্টসের মধ্যে আসলে দেখা যায় যে ওটাতে ভিউ আছে, কিন্তু ভিডিওতে এরকম ভিউ টিউ হচ্ছে না আমার। এখন এটাতে কি করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনায় আছি। আজকে প্রায় 1 সপ্তাহ পরে আমি ক্যামেরাটা লাগাইলাম আমার মাউন্টে। সাউন্ড কোয়ালিটি আর ভিডিওর অ্যাঙ্গেলটা কেমন আসতেছে সেটা এখন আমি বুঝতে পারতেছি না, কারণ অনেকদিন পরে লাগাইছি, তো এই জন্য ক্যামেরার অ্যাঙ্গেলটা বুঝতে পারতেছি না। এটা একটু পরে দেখা লাগবে যে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক আছে কিনা। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যমুনার সামনে দাঁড়াই না কখনো। এখানে দাঁড়াইলে আমাকে অসহায় অসহায় লাগে, মনে হয় যে আমি অসহায়, আমার কেউ নাই। এই জন্য এই জায়গায় আমি দাঁড়ায় আছি এতগুলা বাইকারের মধ্যে, যে কখন একটা প্যাসেঞ্জার আসবে আর আমি তার উপরে গিয়ে ঝাঁপায়া পড়বো, আর ওই প্যাসেঞ্জারটা আমার নিতে হবে। এই যে একজন প্যাসেঞ্জার, বাইকার 10 জন। এই জন্য এখানে দাঁড়াইলে আমার মনে হয় যে আমি অসহায়, কারণ আমি তো ঝাঁপায়া পড়া একটা প্যাসেঞ্জার নিতে পারবো না। এখানে আসলে দেখা যায় যে বাইকিং কমিউনিটি যারা বাইক ইউজ করে বা রাইডার, তারা কি পরিমাণ মানে, যাক ওই ভাষাটা আর ইউজ করা যাবে না। ওইটা ইউজ করলে আবার বাইকাররা যারা আছে, যারা আমার ভিডিও দেখেন, তারা হয়তো বা আমাকে খারাপ কিছু গালিগালাজ দিতে পারেন। কিন্তু আমার কথাটা হলো, একটা জায়গার মধ্যে যখন আপনি দেখবেন প্রায় 100 পরিমাণ বাইক, 100-র উপরে হইতে পারে, মানে দুই পাশ মিলায়া 100 তো বাইক হবেই। তো এই 100 বাইক যখন আপনার সামনে দাঁড়ায় থাকবে, আগে কি হইতো, প্রায় দেখা যাইতো যে 10-12টা সিএনজি দাঁড়ায় থাকতো সিরিয়াল করে। এখন আসলে সিরিয়াল করে এই যে বসুন্ধরার যমুনার সামনে থেকে নিয়ে একবারে এই যে যমুনার পিচ সাইড পর্যন্ত, আমি তো বসুন্ধরার ভিতরে ঢুকতেছি, এই পর্যন্ত না হইলেও তো আমার মনে হয় যে 1-150 বাইক হবে। তো যখন একজন প্যাসেঞ্জার আর যখন 10টা বাইকার একসাথে ওই প্যাসেঞ্জারের উপরে মানে যা জিজ্ঞেস করে যে সে কোথায় যাবে, তখন কিন্তু একটা প্যাসেঞ্জার এই চিন্তা করবে যে এত বাইকারের মধ্যে একটা বাইকার আমার বাইসা নিতে হবে, আর আমারও কম টাকায় যাইতে হবে। মূল বিষয়টা এখানেই হয় যে প্যাসেঞ্জার থাকে একজন আর বাইকার থাকে 10-12 জন। সবাই যখন একসাথে একটা প্যাসেঞ্জারে জিজ্ঞেস করে যে আপনি কোথায় যাবেন, তখন প্যাসেঞ্জার তো বুঝা ফেলে যে হ্যাঁ, এখানে তো আমার ডিমান্ড বেশি আর বাইকের ডিমান্ড কম, কারণ বাইক তো আছে প্রায় 1-150। তো বিষয়টা ওই রকমই হয়। এই জন্যই আমাকে ওইখানে আমি দাঁড়াই না, কারণ দাঁড়াইলে আমার মনে হয় যে আমি অসহায়। আমি এত মানুষের ভিড়ের মধ্যে, এত বাইকের ভিড়ের মধ্যে আমি একজন প্যাসেঞ্জার হয়তো বা আমি নিতে পারবো না তাদের সাথে যুদ্ধ করে। এই জন্য আমি আর দাঁড়াই না ওইখানে। এখান দিয়ে একটা জিনিস ভালো হলো যে আমার কাছে অ্যাপ আছে। আমি এই যে বসুন্ধরার ভিতরে ঢুকে গেলাম, এখন 10 মিনিট পরে হোক বা 15 মিনিট পরে হোক, আমি একটা না একটা কল তো পাবই, তাই না? তো আমার বিষয়টা এটাই যে আমি ভিতরে চলে যাব, বাস। কোনো রেশারেশি নাই, কোনো দাঁড়াইতে সমস্যা, পুলিশ আসবে একটু পরে, সার্জেন্ট বলবে এটা সরান ওইটা সরান, এইসব যায় ঝামেলা বাদ দিয়া বাস এখানেই ভালো আমার। এখন এখানেই দাঁড়াবো কিছুক্ষণ নিরিবিলি, কোনো যায় ঝামেলা নাই, কোনো কিছু নাই। ঠিক আছে, একটা কল পাইলে আবার আপনাদের সাথে আসতেছি, ওই পর্যন্ত আমার সাথে থাকবেন। একজন বড় ভাই আমার এখনই জ্ঞান দিতেছিল এখানে বৈশা। আসছি এখানে কয় মিনিট হবে, 10 মিনিটও হয় নাই। একটা উবারে কল পাইছি, উনি যাবে হলো বক্সিবাজার। মোটর সেভারে কলটা আসছে, দেখাইছে 234 টাকার মতো। তো বড় ভাই আমারে বলতেছিল যে ভাই এখানে উবার পাঠাবের খাবার নাই, আপনি ইনড্রাইভ অন করেন, ইনড্রাইভে কল আছে। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, দেখি কি অবস্থা। ইনড্রাইভে তো ভাই ভাড়ায় পোষায় না, যে ভাড়া দেখায় আবার
1 কিলোমিটার 2 কিলোমিটার যাওয়া লাগে দূরে। তো সব মিলাইয়া ভাইয়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে এই কলটা ঢুকছে। তো ভাইয়ের মুখের মধ্যে আর কি পানি ছিটাই দিছে আর কি উবার। তো ভাইরে এখন রিসিভ করতে যাইতেছি, ভাই এখানেই আছে। আবুল ভাই, গত 16 তারিখ বা 17 তারিখে হবে, ওরা সঠিক তারিখটা আমার মনে নাই। হিরো কোম্পানি একটা নতুন বাইক লঞ্চ করছে, সেটা হলো হিরো এক্সট্রিম 160R 4B। যে বাইকটা মূলত ছিল হলো হিরো থ্রিলার 160 4B। আসলে ওইটার নামটা চেঞ্জ করে আর ইউএসডি সাসপেনশন, তারপর ডুয়েল চ্যানেল এবিএস এগুলো দিয়ে ওরা নতুন একটা বাইক লঞ্চ করছে। তো ওই বাইকটা আসলে কেমন সেটা আমি কখনো চালাই নাই। হিরো থ্রিলার যদি কেউ চালায় থাকেন, আমার সাবস্ক্রাইবার অথবা নন সাবস্ক্রাইবার যেই হন, যদি কেউ হিরো থ্রিলারটা চালায় থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন যে বাইকটা কেমন। আর হিরো থ্রিলার যেটা ছিল ওইটা মনে হয় ছিল হলো আপনার কার্বোরেটর, আর এক্সট্রিম 160R যেটা বের করছে ওইটা হলো এফআই ইঞ্জিন এবং পাশাপাশি ডুয়েল চ্যানেল এবিএস। মোটামুটি আমার কাছে প্রাইস অনুযায়ী বাইকটা কেমন সেটা জানি না, কিন্তু প্রাইসটা আমার কাছে খুব ভালো লাগছে। মানে ছিল হলো 2,65,000 টাকা। ওইখান থেকে হিরোর যে এমডি আছে উনি আসলে আমি দেখলাম যে উনি মোটামুটি খুবই ভালো লোক, উনি বাইকারদের কথা চিন্তা করে। তো উনি আসলে দেখলাম যে ওইটার দাম দিছে 2,40,000, যেটা অবিশ্বাস্য একটা দাম ছিল। কারণ হিরো কোম্পানির বাইক যেরকমই হোক, এখন আমি তো হিরো কোম্পানির এক্সেমারটা চালাইছি। এক্সেমারটা চালানোর পরে আসলে আমার কাছে খুবই ভাল লাগছে, কিন্তু আমার কিছু ফাইনান্সিয়াল সমস্যার কারণে আমি বাইকটা বিক্রি করা লাগছিল। আর হুন্ডা কোম্পানি যেখানে এক্সব্লেড আপনার এফআই ইঞ্জিন দিয়ে সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়ে যেখানে 2,40,000 টাকা দাম রাখছে, ওইখানে হিরো দেখা যাচ্ছে যে তারা ডুয়েল চ্যানেল এবিএস আবার ইউএসডি ফক সাসপেনশন এগুলা সব কিছু দিয়ে তারা 2,40,000 টাকা দাম দিছে। গাড়িটা কেমন এটার ফিডব্যাক যদি আমি পাই তাহলে চিন্তা ভাবনা করব যে ওইটাতে শিফট করা যায় কিনা। আর বাইকের মধ্যে ফ্যামিলি নিয়ে চলাচল করা যায় কিনা, হিরো থ্রিলার যারা চালাইতেছেন তাদেরকে বলি যে বাইকের মধ্যে ফ্যামিলি নিয়ে চলাচল করা যায় কিনা সেটাও একটু আমাকে জানাবেন, কমেন্ট বক্সে জানাইতে পারেন। আর আমি দেখি যদি পারি তাহলে হিরো কোম্পানির মানে হিরোর যে শোরুম আছে তেজগাঁতে ওইখানে যাব, যাইয়া ওইটা গাড়িটা আমি একটু দেখার চেষ্টা করব যে কি অবস্থা কেমনে কি। কারণ ডুয়েল চ্যানেল এবিএস যেহেতু দিছে সেহেতু বাইকের ব্রেকিং সিস্টেমটা খুবই ইমপ্রুভ করছে। আর ইউএসডি ফক সাসপেনশন, মাইলেজটা কেমন সেটা জানি না, কিন্তু সামনের টায়ারটা যতটুকু দিছে মানানসই 100/80 এরকম দিছে। আর পিছনেরটা যেটা দিছে ওইটা হলো 130। ওইখানে যদি 130-এর জায়গায় 140-এর টায়ার থাকতো তাহলে হয়তো বা রাইডারদের জন্য আরেকটু ভালো হতো। যাই হোক, সবকিছুই যে ভালো থাকবে সেটাও কথা না, কিছু না কিছু জিনিস তো তারা কনসিডার করেই তো বাইকের দামটা কমাবে। আর ইন্ডিয়াতে যে রিভিউটা আমি গাড়ির দেখলাম, ইন্ডিয়ান রিভিউ যারা দিতেছে তারা বলতেছে যে বাইকের যে সুইচ বা বাইকের যে চাপা আছে প্লাস্টিক কোয়ালিটি ওইটা নিয়ে একটু কমপ্লেন আছে ইন্ডিয়াতে, তারা কমপ্লেন করতেছে। এখন বাকিটা বাংলাদেশে যতদিন পর্যন্ত এটার রিভিউ না আসতেছে বাইক বিডি অথবা দেশি বাইকারের, ততদিন পর্যন্ত বলা যাচ্ছে না। আমি যখন এক্সেমার কিনছিলাম তখন এক্সেমারের মধ্যে এই সমস্যাগুলো আমি পাইছি। তাদের ইঞ্জিন কিল সুইচ, তারপর চাপার যে ইন্ডিকেটরের বাটনগুলা ওইগুলা আসলে একটু আমার কাছে চিপ কোয়ালিটি মনে হয়। তারা হয়তো বা ওইখানে একটুখানি কনসিডার করে। যদি ওই জিনিসটা না থাকতো তাহলে আমার কাছে মনে হয় যে হিরো কোম্পানির বাইকগুলো আরো বেশি চলতো। একটু বৃষ্টিতে ভিজলে বা গাড়ি যদি আপনি ওয়াশ করেন তখন দেখা যায় যে বিষয়গুলা সুইচগুলা একটু ঝামেলা করে। এখন যাইতেছি হলো বকশিবাজার, শাহবাগ দিয়ে যাওয়ার কথা বললো বড় ভাই। তো শাহবাগে বর্তমানে কি অবস্থা জানি না, ওই আন্দোলন শেষ হয়েছে কিনা সেটাও জানি না, আসলে ওই খবর টবর নিতে পারি নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। পরে নেন, এটা পরে ঘুরে দিচ্ছি। জি উঠেন। চলে যাইতেছি নারায়ণগঞ্জ। পুরান ঢাকার ভিতর থেকে এটা কল পাইলাম, সেটা হলো নারায়ণগঞ্জ যাবে। এর আগে ভিডিওগুলা রেকর্ড হয়েছে কিনা আমার সঠিক জানা নাই, কারণ আমি রানিং এ ছিলাম। চলে আসছি নারায়ণগঞ্জ চাষারা। আপুকে যে উঠাইলাম ওটা তো দেখলেন। এরপরে ক্যামেরাটা অন করছি কিন্তু ক্যামেরার ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছিল। এরপরে আর ব্যাটারি লাগানোর মতন কোনো ওয়ে ছিল না, তো ওনাকে নামাই দেওয়ার পরেই আমি ব্যাটারিটা লাগাইলাম এখন মাত্র। আগের ভিডিওগুলো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিব আপনাদেরকে, আর না হইলে এখন থেকেই দিতে হবে আর কি। চলে আসছি নারায়ণগঞ্জের চাষারায় ওনাকে নামাই দিলাম। এখন এখানে আমি যখন পুরান ঢাকা থেকে কলটা রিসিভ করলাম
ওইখানে আমাকে ভাড়া দেখাইছিল 300 টাকা, কিন্তু এই পর্যন্ত আসতে আসতে ভাড়াটা হয়ে গেছে 270 টাকা। এখন বিষয়টা হয়েছে যে নারায়ণগঞ্জের এইদিকে চাষারার দিকে আমার ওইরকম আশা হয় নাই। এখন এখান থেকে যে কিভাবে ব্যাক যাব বা ঢাকায় ব্যাক করব কিভাবে, সেটা এখনো বুঝতেছি না। তো এই যে অন্যরকম যারা বাইকার আছে তাদের সাথে দাঁড়ানোর ক্ষেত্রে বোঝা যাবে যে কিভাবে যাওয়া যায়। এখান থেকে ট্রিপ কতটুকু হয় সেটাও তো বুঝতে পারতেছি না। পিছন দিকে একটা জায়গায় দাঁড়াইতে হবে, তাইলে যদি দু একটা ট্রিপ আশা করা যায়। নারায়ণগঞ্জ শহরের ভিতর দিয়ে ঘুরতেছি, এখানেই সামনে নাকি শামীম ওসমানের বাড়ি। ওনার বাসার সামনেই একটা প্যাসেঞ্জার আছে, উনি যাবে হলো ঢাকা মেডিকেল। ওনার সাথে একটা কাহিনী আমার হয়েছে, সেটা একটু পরে তাকে আগে রিসিভ করি, তারপরে আমি আপনাদেরকে বলতেছি। এটাই মনে হয় শামীম ওসমানের বাড়ি সম্ভবত। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা মসজিদ। আমি একবারে জিজ্ঞেস, আমার ওই ভিতরে একটা মসজিদ আছে, ওইটা দেখাইছে। একটু ছোট ভাইয়া হেলমেটটা। শামীম ওসমানের বাড়ি কোনটা ভাই? ও, এটা এই পুরানটা। ও, এখন একটু বলি ভাইয়ের সাথে কাহিনীটা কি হয়েছে। ভাইয়ের সাথে কাহিনীটা হয়েছে, আমি চাষারায় 10-15 মিনিট বসেছিলাম, তারপরে এক রাইড শেয়ার করে ওই ভাই বললো যে ভাই এখান থেকে ট্রিপ হয় না, আস্তে আস্তে সামনের দিকে আগায় যান, তাহলে হয়তো বা ট্রিপ পাইতে পারেন। ঠিক আছে, আমি নারায়ণগঞ্জ এলজিডি সামনে চলে আসছিলাম, ওইখানে আইসা একটু দাঁড়াইছি। তারপর উবার একটা কল আসছে হলো ওই শামীম ওসমান সাহেবের বাসার সামনে থেকে। তো ওইখানে ভাই বলল যে আমি দেখলাম যে উনি অনেকটা পিছনে আছে, তো আমার আবার ইউটার্ন নিয়ে যাইতে হবে, এই জন্য আমি কলটা আর কেটে দিছি। তো ওই ভাই আবার আমার নাম্বারটা সংগ্রহ করে ফোন দিছে আর কি, উনি আর কি সাথে সাথেই ফোন দিছে। তো বাইরে বললাম যে ভাই আমি তো কলটা কেটে দিছি, তো এখন কিভাবে? উনি বললো যে আপনি আসেন, সমস্যা নাই, একটু বাড়ায় দিব না। আমি বললাম যে ভাড়াটা একটু কম, কারণ উবার এখন পিক আওয়ার না, এখন সময় হইতেছে প্রায় 2টা বাজে দুপুর। তো এখন যেহেতু পিক আওয়ার না, উবারের ভাড়াটা একটু কম আসতেছে, উনি যাবে ঢাকা মেডিকেলের দিকে। তো ভাই বললো যে ঠিক আছে, সমস্যা নাই, একটু বাড়াই দিব, চলে আসেন আপনি, এখন ওনারও সময় কম। তো এর জন্য আমি আবার আর কি পিছন দিকে গেলাম, ভাইরা নিয়ে আসলাম যায়। আমার জন্য ভালো হয়েছে, কারণ এখান থেকে সাইনবোর্ড পর্যন্ত খালি আসাটা, ওইখান থেকে তারপরে আবার প্যাসেঞ্জার পাওয়া যায় না যে তা না, কিন্তু আসলে ভাড়াটা একটু কম হয়। কারণ এখান থেকে সাইনবোর্ড থেকে আপনার গুলিস্তান যাওয়ার ভাড়া আছে প্রায় 200 টাকার মতো, নিম্নে 200 টাকা আছে, কিন্তু এখানে ওনারা যারা যায় আর কি, ওনারা 50 টাকা বা 40 টাকা দিয়ে বাসে যায়। তো ওনারা 100 টাকার বেশি বলে না। তো এই হিসাবে বাইরে নিয়ে আসাটা আমার জন্য উচিত হয়েছে। যদিও আমি প্রথমত কেটে দিছিলাম, কিন্তু তারপরও যাই নিয়ে আসলাম, চিন্তা করলাম যে খালি এই পর্যন্ত যাওয়া থেকে বাইরে একবারে নিয়ে ঢাকা মেডিকেল চলে যাই, এটাই ভালো হবে। তো ঠিক আছে, চলেন বাইরে ঢাকা মেডিকেল নামাই দেই, তারপরে আবার আপনাদের সাথে আসতেছি। একটু ধরেন ভাইয়া। 60 আর 40 না, আর 40 একবারে ফাঁকা হয়ে গেলাম। থ্যাংক ইউ ভাই। প্রায় 40 মিনিটের মতো ঢাকা মেডিকেল বসেছিলাম। উবারে কল আসছে, অনেকগুলা কলই আসছে, কিন্তু ওইগুলা ছিল সব 100 টাকা, 97 টাকা, 70 টাকা, 60 টাকার কল। এই জন্য আর এখন সময় হইতেছে প্রায় 4টা বাজে। হ্যাঁ, 4টা বাজে। এই টাইমটাতে উবারে আসলে যে কলগুলো আসে, ওই কলগুলা রাইড শেয়ার করার মতো কল না। তো এই জন্যই বসেছিলাম যে দু একটা কন্ট্রাক্টে যদি হইতো তাইলে হয়তো বা যাইতে পারতাম। যাই হোক, পাই নাই ওইখানে। এখন চিন্তা করতেছি যে চলে যাব গুলিস্তানের দিকে, গুলিস্তান যেয়ে দেখি ওইখানে কোনো কিছু হয় কিনা। যদি এদিক দিয়ে পারি, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডটা যেটা, ওইখানে চলে যাব, ওইখানে ট্রিপ হয় মোটামুটি। আল্লাহ, এদিকে তো আসলাম, এদিকে তো জ্যাম। নাজিরা বাজারের ভিতর দিয়ে চলে যেতে হবে, আর নাইলে যাওয়া সম্ভব না। আগে কথা কইছিলেন। গুলিস্তান বর্তমানে সময় হইতেছে সন্ধ্যা 6টা। সন্ধ্যা তো হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে প্রায় 2 ঘন্টা সময় পার করলাম। ঢাকা মেডিকেলে ছিলাম অনেকক্ষণ, এরপরে চলে আসছিলাম হলো গুলিস্তান, যেটা আপনাদেরকে বললাম। এরপরে চলে আসছিলাম হলো সচিবালয় থেকে একটা ট্রিপ পাইছি। এখন উনি যাবে হলো উত্তরবাড্ডা, বাইরে নিয়ে যাচ্ছি। গুলিস্তান মাজারের সামনে দাঁড়াইছিলাম, মাজারের ওইখানে আসলে এত পরিমাণে বাইক আর একটা যাত্রী নিয়ে এত পরিমাণ কারাকারি, এই জন্য ওইখানে আর বেশিক্ষণ থাকতে পারি নাই আমি।
আমার চলে আসতে হয়েছে, কারণ ওইসব কারাকারিতে আমি জিততে পারবো না। এজন্য আমি চলে আসছি সচিবালয়ের সামনে। সচিবালয় থেকে পরে এখন যে ভাইটারে নিচ্ছি ওনারে নিয়ে যাচ্ছি হলো উত্তর বাড্ডার দিকে। রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম, এজন্য হাতির ঝিলের ভিতর দিয়ে ঢুকে গেলাম। সন্ধ্যা হয়ে যেতেছে আর প্রচণ্ড জ্যাম, পরে আর ভিডিওটা শেষ করতে পারবো না। আপনাদের সাথে যতটুকুই কথা হইলো, যতটুকুই যা দেখাইলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন। আর সাবস্ক্রাইব যদি করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে আমি হাতির ঝিল থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওই পর্যন্ত আমার পাশেই থাকবেন। খোদা হাফেজ। ভাইয়া খুচরা দিব? ও আচ্ছা, এটা রাখবো। থ্যাংক ইউ।